হজের আনুষ্ঠানিকতা শুরু, চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া। পশু কোরবানিতে আগ্রহ হারাচ্ছেন কেন ইন্দোনেশিয়ানরা? সমঝোতার মার্কিন শর্ত খারিজ করে আলী খামেনির হুঁশিয়ারি, বাজে মোড় নিচ্ছে কি ওয়াশিংটন তেহরান টানাপোড়েন? ফিলিস্তিনে এবার হজ যাত্রীদের বাসে ইসরায়েলি সেনাদের হামলা, গাজার ভাগ্যবরণ করতে যাচ্ছে কি পশ্চিম তীরবাসী? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। সৌদি আরবের মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। তীব্র গরমের কারণে স্বাস্থ্য ঝুঁকি আর উদ্বেগ রোধে বাড়তি ব্যবস্থা নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার দিনভর তাবুর শহর মিনায় সমবেত হন বিভিন্ন দেশ থেকে যাওয়া 18 লাখের বেশি মুসল্লি। মিনায় বৃহস্পতিবার ভোর পর্যন্ত মহান আল্লাহর অনুগ্রহ প্রার্থনায় ইবাদত করা মুসল্লিরা বৃহস্পতিবার ফজরের নামাজের পর রওনা হবেন ঐতিহাসিক আরাফাতের ময়দানের দিকে। সেখানে হজের খুতবা শোনার পর জোহর আর আসরের নামাজ একসাথে পড়ে বিকেলে রওনা হবেন মুজদালিফার দিকে। মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ একসাথে আদায় করে লাখ লাখ মুসল্লি রাত কাটাবেন খোলা আকাশের নিচে। পরদিন মিনার জামারায় গিয়ে প্রতীকী শয়তানকে মারার জন্য পাথর এই মুজদালিফা থেকেই সংগ্রহ করবেন মুসল্লিরা। এবারের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস আছে। তাপপ্রবাহের কারণে মৃত্যু রোধ করার উদ্দেশ্যে অনুমতিপত্রহীন 2,69,000 মুসল্লিকে মক্কায় ঢুকতে দেয়নি সৌদি কর্তৃপক্ষ। ঈদুল আজহা উপলক্ষে দেশে দেশে কোরবানির পশুর বাজার জমে উঠলেও রয়েছে ভিন্ন চিত্র। বছর বছর আয় না বাড়লেও মাথায় চড়ে বসেছে মূল্যস্ফীতির উত্তাপ। এই দুইয়ের মেলবন্ধনে অর্থনৈতিক চাপে টানা পড়েছে মধ্যবিত্তের পকেটে। চ্যালেঞ্জিং হয়ে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। অন্যান্য অনেক দেশের মতো এমন দুরবস্থায় পড়েছে ইন্দোনেশিয়া। ক্রয় ক্ষমতা কমায় চাহিদা কমেছে কোরবানির পশুর, যা চরম উৎকণ্ঠায় ফেলে দিয়েছে হাটের ব্যবসায়ীদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিশ্বজুড়ে কোরবানির আয়োজন চলছে। সামর্থ্যবানরা কোরবানির পশু কেনায় ব্যস্ত থাকলেও বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে অনেকেই এবার পিছিয়ে। যেমনটা দেখা গেছে ইন্দোনেশিয়ায় কোরবানির হাটে। আগের মতো ক্রেতার ভিড় নেই, হতাশ সেখানকার বিক্রেতারাও। রয়টার্সের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ায় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কয়েকজন গরু ব্যবসায়ী রয়টার্সকে জানান, অর্থনৈতিক চাপের কারণে তাদের পশু বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে। ইন্দোনেশিয়ায় আগামী শুক্রবার 6 জুন উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিকে ঈদের আগের দিনগুলোতে দেশটির পশ্চিম জাভা প্রদেশের পুরওয়াকার্টার শিওয়ারেং বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎকণ্ঠা ও দুশ্চিন্তা বেড়ে চলেছে। রয়টার্সকে ইন্দোনেশিয়ার এক গরু ব্যবসায়ী জানান, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম। তিনি বলেন, গত বছরের এই সময় তিনি প্রায় 100টি গরু বিক্রি করতে পেরেছিলেন, তবে এবছর এখনও সেই সংখ্যায় পৌঁছাতে পারেননি। এদিকে পশুদের ফুট অ্যান্ড মাউথ ডিজিজের কারণে 2022 সালে বাজারে মন্দাভাব সৃষ্টি হলেও পরবর্তীতে 2024 সালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয় এবং বাজারে চাঙ্গাভাব ফিরে আসে। অনেক ব্যবসায়ী তখন জানান, ঈদের মৌসুমে স্বাভাবিক সময়ের তুলনায় বিক্রি প্রায় 50% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। যদিও চাহিদা বাড়ার কারণে পশুর দামও প্রায় 25% পর্যন্ত বৃদ্ধি পায়। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সড়কের ধারে ঈদ উপলক্ষে ছাগল ও ভেড়ার প্রদর্শনী যেন এক নিয়মিত দৃশ্য হয়ে উঠেছে। তবে সেখানেও ক্রেতার ঘাটতির সমস্যায় পড়েছেন বলে জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, শুধুমাত্র ছাগলই নয়, প্রায় সব পশুরই ক্রেতা কম। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ইন্দোনেশিয়ায় গত 3 বছরে চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে সবচেয়ে ধীর গতির প্রবৃদ্ধি হয়েছে। বৈশ্বিক বাণিজ্যের সংকটের কারণে বছরের শেষ নাগাদ অর্থনীতির উপর চাপ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থনৈতিক মন্দা হোক আর যাই হোক, মুসলিমরা ঈদুল আজহায় নিজেদের সামর্থ্য অনুযায়ী কোরবানি দেওয়ার চেষ্টা করেন। এটি আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাইল আলাইহিসসালামের কোরবানির ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। ঈদুল আজহাকে বলা হয় ত্যাগের ঈদ। সামর্থ্যবানরা পশু কোরবানি দেয় এবং কোরবানি করা পশুর মাংস পরিবার, বন্ধু ও অসহায়দের মাঝে বিতরণ করে।
ঈদুল আজহার এই সময় সৌদি আরবে পবিত্র হজ পালিত হয়। এ সময় বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মুসলমান সেখানে জড়ো হন। তারা ধর্মীয় নিয়ম অনুসরণ করে হজের প্রতিটি ধাপ সম্পন্ন করেন এবং কুরবানি দেন। পুরো আয়োজনটি অত্যন্ত কঠোর নিরাপত্তা ও ধর্মীয় শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করা হয়। ইফাত জাহান, বাংলাভিশন। সাময়িক বিরতির পর আবার উত্তাপ ছড়াচ্ছে ওয়াশিংটন তেহরান সম্পর্ক। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের শর্ত নাকচি শুধু নয়, রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করলে ওয়াশিংটনের কি আসে যায়। এর মধ্য দিয়ে কি আবার চরম জটিল দিকে মোড় নিতে যাচ্ছে ওয়াশিংটন তেহরান সম্পর্কের পুরানো টানাপোড়েন? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে এক চুলও সরে দাঁড়াবে না ইরান। পরমাণু কর্মসূচি নিয়ে তীব্র উত্তেজনার মাঝেই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়ে দিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না তেহরান। 4 জুন বুধবার এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করে এটিকে ইরানের জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দিয়েছেন খামেনি। পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের অনড় অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য হচ্ছে মাথাব্যথার কারণ। গত 31 মে ওমানের মধ্যস্থতায় ইরানের কাছে একটি নতুন পারমাণবিক চুক্তির খসড়া প্রস্তাব পৌঁছে দেয় যুক্তরাষ্ট্র। আলোচনায় অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ। ইতিমধ্যে 5 দফা আলোচনা শেষ হলেও মূল বিষয়গুলোর কোনোটিতেই সুরাহা আসেনি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুদ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর ব্যাপারে ছাড় দিতে নারাজ ইরান। সে কথাই আবার মনে করিয়ে দিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। আমেরিকা ও অন্যদের কাছে প্রশ্ন, এখানে তোমাদের কি কাজ? ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করলে তোমাদের সমস্যা কোথায়? এ বিষয়ে নাক গলানোর অধিকার কে দিয়েছে তোমাদের? আমেরিকানদের প্রথম দাবি হলো, ইরানের কোনো পারমাণবিক শিল্পই থাকা উচিত না। তারা চায় আমরা যেন ওষুধ, চিকিৎসা, শক্তি, পানি শোধন যন্ত্র এবং আরও ডজনখানেক গুরুত্বপূর্ণ খাতে তাদের উপর নির্ভরশীল হই। ইরানের নিজের কোনো পারমাণবিক কর্মসূচি থাকুক, এটা তারা চায় না। ওয়াশিংটনের অহংকারী নেতারা বারবার নানা ভাষায় এই দাবি করে যাচ্ছে। তারা যে প্রস্তাব দিয়েছে সেটা আমাদের স্বার্থের সম্পূর্ণ বিরোধী। 2018 সালে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় ট্রাম্প প্রশাসন। তখন পুনরায় ইরানের উপর আরোপ করা হয় কঠোর নিষেধাজ্ঞা। এরপর থেকেই চুক্তির সীমা লঙ্ঘন করে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের অভিযোগ ওঠে তেহরানের বিরুদ্ধে। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল শুরু করেছেন। ইরান অবশ্য সবসময়ই দাবি করে আসছে পরমাণু অস্ত্র তাদের লক্ষ্য না। আমরা শান্তি ও নিরাপত্তা চাই, পারমাণবিক অস্ত্র আমাদের লক্ষ্য না। যারা বলছে আমরা পারমাণবিক অস্ত্র ও গণবিধ্বংসী সমরাস্ত্রের দিকে এগোচ্ছি, তারাই আসলে মুসলিম অধ্যুষিত এই অঞ্চলে পরমাণু অস্ত্র ও গণবিধ্বংসী শক্তির ভয় দেখাচ্ছে। আমরা আমাদের বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং পারমাণবিক অধিকার থেকে এক চুলও সরে আসব না। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল যে হত্যাকাণ্ড, লুণ্ঠন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে, কোনো সচেতন ও স্বাধীন মানুষ কখনোই সেসব মেনে নেবে না। ইরানের দীর্ঘদিনের শত্রু ইসরায়েল বরাবর হুঁশিয়ারি দিয়ে আসছে, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগিয়ে যায় তাহলে সরাসরি সামরিক হামলা চালাবে তেল আবিব। পশ্চিমা নিষেধাজ্ঞা, কূটনৈতিক হুমকি এবং সামরিক হস্তক্ষেপের আশঙ্কার মধ্যেই চলছে সমঝোতার আলোচনা। এমন পরিস্থিতিতে এক নতুন সংঘাতের কিনারায় দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি অবস্থান চূড়ান্ত পরিণতির দিকে গড়ালে মারাত্মক হুমকির মুখে পড়বে গোটা অঞ্চল। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। কূটনীতিকদের বহরে হামলার 2 সপ্তাহের মাথায় হজ যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বর্বর বাহিনী। আগের মতো এবারও ফিলিস্তিনের পশ্চিম তীরে এমন অঘটন ঘটালো দখলদার সেনারা। হজ যাত্রীদের বাসটি পশ্চিম তীর থেকে জর্ডানে যাচ্ছিল। নজিরবিহীন এই বর্বরতার মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছে ইসরায়েল? গাজার মতো ভাগ্যবরণ করতে যাচ্ছে কি পশ্চিম তীর? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। গত মাসে ইসরায়েলি আগ্রাসনের বাস্তব চিত্র দেখতে গিয়েছিলেন ইউরোপ, আরব ও এশিয়ার কূটনীতিকরা। জেনিনের শরণার্থী শিবিরে সফরের সময় প্রায় 30 জন কূটনীতিকের সেই দলকে লক্ষ্য করে গুলি চালায় বর্বর ইসরায়েলি সেনারা। সে ঘটনায় বিশ্বব্যাপী চরম সমালোচনার মুখে পড়ে ইসরায়েল।
এরপর গত ৩০ মে ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে একটি বৈঠকে অংশ নিতে গিয়ে বাধার মুখে পড়েন আরব নেতারা। পশ্চিম তীরের রামাল্লায় আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সৌদি আরবের নেতৃত্বে এই বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল জর্ডান, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি আরব দেশের প্রতিনিধিদের। তবে ইসরায়েল সরকার নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই আরব নেতাদের পশ্চিম তীরে প্রবেশের অনুমতি দেয়নি। ইসরায়েলের এমন উগ্রপন্থী আচরণের তীব্র সমালোচনা করে সৌদি আরব সহ অন্যান্য আরব দেশ। চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ইহরাম বেঁধে মিনায় হাজির হচ্ছেন লাখ লাখ হজযাত্রী। বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো ফিলিস্তিন থেকেও হজের উদ্দেশ্যে সৌদিতে জমায়েত হচ্ছেন মুসল্লিরা। আর এবার সেই হজযাত্রীদের ওপর আক্রমণ চালালো বর্বর ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে বিভিন্ন জায়গায় রেড দিচ্ছিল ইসরায়েলি সেনারা। ওই সময় তাদের একটি সামরিক যান হজযাত্রীদের বাসে হামলা চালায়। বার্তা সংস্থা আনাদুলুর তথ্য বলছে, বাসটি জেনিন গভর্নরেট ভবনের সামনে পার্ক করা ছিল এবং হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য যাত্রা শুরু করেছিল। ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় দখলদারদের সামরিক যানটি ইচ্ছাকৃতভাবে হজযাত্রীদের বাসে ধাক্কা দিচ্ছে। এতে বাসটির পেছনের অংশ মুচড়ে যায়। বাসটিতে থাকা অধিকাংশ যাত্রী ছিলেন বয়স্ক, যাদের অনেকেই দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত এবং শহীদ ও আহত ফিলিস্তিনিদের স্বজন। ওই বাসে থাকা হজযাত্রীরা কারাম সীমান্ত হয়ে পশ্চিম তীর থেকে জর্ডানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর জর্ডান থেকে তারা সৌদিতে পৌঁছাতেন। ইসরায়েলি বাহিনীর এই হামলায় কোনো শারীরিক হতাহতের খবর পাওয়া যায়নি, তবে যাত্রীরা চরম আতঙ্ক ও মানসিক আঘাতের শিকার হন। জেনিনের ডেপুটি গভর্নর মানসুর আল সাদি ইসরায়েলি সেনাদের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে এবং সরাসরি বাসটিতে ধাক্কা দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরটি ছাড়ার আগে ইসরায়েলি সেনারা বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটায়। পশ্চিম তীরের জেনিন শহরটি কাগজে কলমে ফাতাহ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। ১৯৯৩ সালের অসলো চুক্তি অনুযায়ী ইসরায়েলের সেখানে অভিযান চালানোর কথা নয়, কিন্তু বাস্তবে জেনিন শহর ও ক্যাম্পে বহুবার অভিযান, গ্রেফতার ও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে গাজায় হামলা চালিয়ে ২৪ ঘন্টায় আরও ৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, আহত ২ শতাধিক। সেই সাথে দিনভর বন্ধ রেখেছে গাজাবাসীর মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম। গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় অন্তত ২০৮ জন আহত ফিলিস্তিনিকে হাসপাতালে নেওয়া হয়েছে। আরও ৪০ জনকে হত্যা করা এ পর্যন্ত শুধু গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৪,০০০ ছাড়িয়েছে। এদিকে ত্রাণ দেওয়ার সময় ইসরায়েলি হামলায় প্রাণহানি এড়াতে বুধবার দিনভর ত্রাণ বিতরণ স্থগিত রেখেছে মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। মঙ্গলবার ত্রাণ প্রত্যাশী ফিলিস্তিনিদের হত্যার জেরে এই সিদ্ধান্ত। ত্রাণ প্রত্যাশীদের ওপর কোনো হামলা না চালাতে ইসরায়েলের সামরিক বাহিনীকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি। একের পর এক হামলায় রাশিয়াকে চমকে দিচ্ছে ইউক্রেন। এবার বিস্ফোরণে কেঁপে উঠেছে রাশিয়ার গর্ভকার্চ সেতু, যা অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে যুক্ত করেছে। এই হামলায় ১১০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। যুদ্ধবিরতির টেবিলে কোনো সমাধান না আসলেও ইউক্রেনের আক্রমণের তীব্রতায় নাড়িয়ে দিচ্ছে রুশ প্রতিরক্ষার ভিত। যুদ্ধবিরতির শর্ত নিয়ে দর কষাকষির ছায়াতেই জেলেনস্কি যেন জানিয়ে দিচ্ছেন, যুদ্ধ এখনও শেষ হয়নি। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইউক্রেনের চালানো সাহসী হামলায় আবারও কেঁপে উঠল রাশিয়া। দখলকৃত ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা অপরাজেয় প্রতীক কার্চ সেতুতে হামলার দাবি করেছে কিয়েভ। ইউক্রেনীয় নিরাপত্তা সংস্থা SBU জানিয়েছে, পানির নিচে বসানো প্রায় ১১০০ কেজি বিস্ফোরক দিয়ে গত ৩রা জুন ব্রিজের স্তম্ভে ঘটানো হয় শক্তিশালী বিস্ফোরণ। ঘটনার জেরে সীমিত সময়ের জন্য বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। SBU প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের ধাক্কায় শূন্যে উঠে গেছে ধোঁয়া ও পানির বিশাল অংশ। একদিকে গুরুত্বপূর্ণ রুশ সেতুতে আক্রমণ, অন্যদিকে রাশিয়া জুড়ে বিমান বাহিনীর ঘাঁটিতে জোরদার হামলার মধ্য দিয়ে ইউক্রেন যেন বার্তা দিচ্ছে, এখনও ফুরিয়ে যায়নি তাদের দম।
ক্রিমিয়া সেতু হিসাবে পরিচিত কার্চ ব্রিজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচনা করে মস্কো। অন্যদিকে ইউক্রেন মনে করে সেতুটি রুশ সামরিক বাহিনীর রসদ সরবরাহের রাস্তা হিসাবে ব্যবহার করে আসছে রাশিয়া। 2018 সালে উদ্বোধন হওয়া প্রায় 12 মাইল দীর্ঘ ব্রিজটি তৈরিতে আনুমানিক $4 বিলিয়ন খরচ করেছে পুতিন প্রশাসন। 2022 এবং 2023 সালেও ক্রিমিয়া সেতু ধ্বংসের চেষ্টা চালিয়েছিল কিয়েভ। এবারের অভিযানের জন্য গত কয়েক মাস ধরে প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা। কার্চ ব্রিজে হামলার বিষয়ে মস্কোর আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও আসেনি। তবে শক্তিশালী এই আক্রমণে ড্রোন ব্যবহার হয়ে থাকতে পারে বলে সন্দেহ অনেক রুশ সামরিক বিশ্লেষকের। রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের চালানো অপারেশন স্পাইডার্স ওয়েভ এর ধাক্কা না কাটতেই কার্চ সেতুতে বিস্ফোরণের জেরে প্রশ্নের মুখে পড়েছে রুশ বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা। গত কয়েকদিন আগেই দুর্দান্ত কৌশলে রাশিয়ার অভ্যন্তরে ঢুকে তাদের বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। 18 মাস ধরে প্রস্তুতির পর চালানো অভিযানে বিশেষভাবে নির্মিত ট্রাকে লুকিয়ে পাচার করা হয় ছোট ছোট ড্রোন। হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেগুলো পৌঁছায় নির্ধারিত স্থানে। ইউক্রেনের দাবি সেই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 40টি রুশ বিমান। সামরিক বিশ্লেষকদের ধারণা $700 কোটি পর্যন্ত হতে পারে রাশিয়ার আর্থিক ক্ষতির পরিমাণ। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া। সামরিক শক্তিতে রাশিয়ার তুলনায় ইউক্রেনের অবস্থান অনেক পেছনে থাকায় যুদ্ধের শুরুতে ধারণা করা হয়েছিল সহজেই লক্ষ্য অর্জন করতে পারবে মস্কো। কিন্তু বাস্তবে ততটা সহজ হয়নি। ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেই মিত্রদের সহায়তায় একটি দ্রুতগতি সম্পন্ন এবং বড় আকারের আক্রমণাত্মক ড্রোন বাহিনী গড়ে তুলেছে ইউক্রেন। এর মোকাবেলা করতে রীতিমতো হিমশিম খাচ্ছে রুশ সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমা সহযোগিতা হ্রাস ও মার্কিন দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মধ্যে প্রতিরোধের তীব্রতা বাড়িয়ে লড়াই থেকে পিছু না হটার অবস্থান জানাচ্ছে ইউক্রেন। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা হলেও যুদ্ধবিরতি প্রশ্নে আসেনি কোনো সমাধান। বৈঠকে 1000 বন্দি বিনিময়ের চুক্তি ও যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা 6000 সেনার মরদেহ ফেরতের সিদ্ধান্ত হলেও কাটেনি মতবিরোধ। এমন পরিস্থিতিতে প্রতিশোধমূলক অভিযানের গতি বাড়িয়েছে ইউক্রেন। কার্চ সেতুতে বিস্ফোরণ, রুশ বাহিনীর উপর ড্রোন হামলা সহ বিভিন্ন ফ্রন্টে আঘাতের সাফল্য মস্কোকে চাপে ফেলবে এমন ধারণা বিশ্লেষকদের। তবে অচিরেই যুদ্ধবিরতি না হলে কতদিন টিকবে ইউক্রেনের প্রতিরোধ সেটা নিয়ে থাকছে তীব্র অনিশ্চয়তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।